দল ক্ষমতা কুক্ষিগত করতে জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে অভিযোগ প্রধানমন্ত্রীর। অক্ষরে অক্ষরে ঐতিহাসিক দলিল বাস্তবায়নের আশ্বাস। উন্নয়ন সহযোগী থেকে বাংলাদেশের রাজনৈতিক অংশীদারে পরিণত ইইউ, অংশীদারিত্ব ও সহযোগিতা চুক্তির প্রাথমিক অংশে স্বাক্ষর। জ্বালানির দাম বৃদ্ধিতে মূল্যস্ফীতির আশঙ্কা, বিশ্ববাজারের সঙ্গে মিল রেখে সমন্বয় জানালেন বাণিজ্যমন্ত্রী। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে সবাইকে স্বাগত। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি তাসনুবা বিনতে তাহের। ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা কুক্ষিগত করতে একটি দল জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে বলে অভিযোগ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, যারা জুলাই সনদ নিয়ে মানুষকে বিভ্রান্ত করছে তারা দেশের স্বাধীনতাতেই বিশ্বাস করে না। এই গুপ্তশক্তির বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বানও জানান তিনি। আর বিগত সরকার উন্নয়নের নামে মেগা দুর্নীতি করে বিদেশে শত শত কোটি টাকা পাচার করছে বলে অভিযোগ করেন সরকার প্রধান। বিকেলে বগুড়া জনসভায় এসব কথা বলেন সরকার প্রধান। আরো জানাচ্ছেন রাজীব আহমেদ। বগুড়া সফরে আলতাফুন্নেসা মাঠে জনসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। জনসভায় আগত নেতাকর্মীদের উদ্দেশ্যে হাত নেড়ে শুভেচ্ছা জানান তারেক রহমান। সরকার গঠনের পর বিএনপি নির্বাচনী প্রতিশ্রুতি ধাপে ধাপে বাস্তবায়ন করছে জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বিগত সরকারের দুর্নীতির চিত্র তুলে ধরেন। দেশের মানুষের সামনে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে বিএনপি যদি সরকার গঠন করতে সক্ষম হয় আল্লাহর রহমতে, তাহলে এই দেশের মায়েদেরকে স্বাবলম্বী করার জন্য আমরা ফ্যামিলি কার্ড চালু করব। সেই প্রতিশ্রুতির কাজ, আমরা প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ সরকার গঠন করার সাথে সাথে আমরা শুরু করেছি। প্রিয় ভাই বোনেরা, বর্তমান সরকার জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করছে উল্লেখ করে তিনি বলেন, একটি দল ক্ষমতা কুক্ষিগত করতে ঐতিহাসিক সনদ নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। দেখেন নাই নির্বাচনের সময় কেমন বলেছিল, রাখ তোর ফ্যামিলি কার্ড, মনে আছে? প্রিয় ভাই বোনেরা, জনগণের স্বার্থে যেই কাজ সেটিকে তারা রেখে দেয়, কিন্তু নিজেদের ক্ষমতা ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা কিভাবে কক্ষিগত করতে হবে সেই কাজের জন্য তারা এখন বিভ্রান্ত ছড়াচ্ছে। এই শক্তি দেশের স্বাধীনতাতেই বিশ্বাসী নয় মন্তব্য করে গুপ্ত ষড়যন্ত্রকারীদের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান সরকার প্রধান। যারা দেশের মানুষকে বিভ্রান্ত করতে চাচ্ছে, জুলাই সনদ নিয়ে বিভ্রান্ত করতে চাচ্ছে, প্রিয় ভাই বোনেরা, তারা তো এই দেশের স্বাধীনতাতেই বিশ্বাস করেনি। এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আপনাদেরকে সজাগ এবং সতর্ক থাকতে হবে। এছাড়া বিগত সরকার উন্নয়নের নামে দুর্নীতির মাধ্যমে অর্থ পাচার করেছে বলেও অভিযোগ করেন তিনি। উন্নয়নের নাম করে, মেগা প্রজেক্টের নাম করে কিভাবে সেদিন মেগা দুর্নীতি করা হয়েছিল। রাজীব আহমেদ, মোহনা সংবাদ। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ৩৬ জনের নাম চূড়ান্ত করেছে বিএনপি। দুপুরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনীতদের নাম ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এর আগে দলটির পার্লামেন্টারি মনোনয়ন বোর্ড প্রায় ৯০০ জন মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার গ্রহণ করে। তানজিব ভূঁইয়ার প্রতিবেদন। জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চূড়ান্ত করতে শুক্র ও শনিবার প্রায় ৯০০ জনের সাক্ষাৎকার গ্রহণ করে বিএনপি। একদিনের মধ্যেই সিদ্ধান্ত নিয়ে নেয় তারা। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী মনোনীতদের নাম ঘোষণা করেন। মনোনয়ন বোর্ডের নেতৃবৃন্দ, বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মনোনয়ন বোর্ড সর্বসাকুল্যে ৩৬ জনকে মনোনীত করেছেন, নির্বাচিত করেছেন। সেলিমা রহমান, শিরিন সুলতানা, হেলেন জেরিন খান, নিরুফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী। রুহুল কবির রিজভী বলেন, দলের জন্য অবদান ও ত্যাগের পাশাপাশি বিগত আন্দোলন সংগ্রামে ভূমিকা মাথায় রেখে মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে। মাহমুদা হাবিবা, মুসাম্মদ সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সঞ্জিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, মুসাম্মদ
শাম্মী আক্তার, বিথিকা বিনতে হুসাইন, মানসুরা আক্তার, আরিফা সুলতানা, নাদিয়া পাঠান পাপন, সেলিনা সুলতানা। স্থায়ী কমিটির সদস্য, মহিলা দল এবং ছাত্রদল সহ বিগত দিনে দলের সঙ্গে সম্পৃক্ত নেত্রীদের নাম রয়েছে তালিকায়। এই ৩৬ জন বিএনপি এবং বিএনপির জোট থেকে যাদেরকে সিলেকশন করা হয়েছে, নির্বাচিত করা হয়েছে। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়ন ইইউ এর মধ্যে অংশীদারিত্ব ও সহযোগিতা চুক্তির প্রাথমিক অংশে স্বাক্ষর হয়েছে। সোমবার সকালে ব্রাসেলসে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান এবং ইউরোপীয় কমিশনের পররাষ্ট্র ও নিরাপত্তা নীতি বিষয়ক উচ্চ প্রতিনিধি ও ভাইস প্রেসিডেন্ট কায়া কালাসের উপস্থিতিতে চুক্তির প্রাথমিক অংশে স্বাক্ষর করা হয়। এর মাধ্যমে ইইউর সঙ্গে এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশের সম্পর্ক। উন্নয়ন সহযোগী থেকে ইইউ এখন বাংলাদেশের রাজনৈতিক অংশীদারও। চুক্তির প্রাথমিক অংশে স্বাক্ষরের আগে উভয় পক্ষের মধ্যে একটি ফলপ্রসূ বৈঠক হয়। সেখানে বাণিজ্য ও বিনিয়োগকে কেন্দ্র করে রাজনৈতিক, অর্থনৈতিক ও উন্নয়ন সহযোগিতা, ইন্দো প্যাসিফিক সহযোগিতা, অভিবাসন, দক্ষতা উন্নয়ন, শ্রমমান এবং রোহিঙ্গা সংকট সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে মূল্যস্ফীতির আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা। তারা বলেন এতে কষ্ট বাড়বে নিম্ন ও মধ্য আয়ের মানুষের। জীবনযাত্রার ব্যয় বাড়ার শঙ্কায় দুশ্চিন্তা বেড়েছে সাধারণ মানুষের মধ্যে। নাজমুল ইসলামের প্রতিবেদন। দুদিন আগে দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার। অনেক আগে থেকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে বিপর্যস্ত মানুষের জন্য এই সংবাদটি ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। জ্বালানির দাম বেড়ে যাওয়ায় জীবনযাত্রার ব্যয় বাড়ার আশঙ্কা তাদের। তেলের দাম বাড়ার কারণে দৈনন্দিন যে যাতায়াত যে ওটার জন্য একটা প্রভাব পড়বে নিম্ন আয়ের লোকের উপরে। গরিব মানুষ তো আরো গরিব হবে। প্রত্যেকটা কৃষি পণ্যের উৎপাদন খরচ ব্যাপকভাবে বাড়বে। তেলের সাথে সারা দেশের সমস্ত কিছুর সম্পর্ক, তাইলে এটা বাড়বে। তো আমাদের সরকারের কাছে অনুরোধ, যারা দায়িত্বপ্রাপ্ত আছে তাদের কাছে অনুরোধ, যাতে জনগণের ভোগান্তি কমায়। ব্যবসায়ীরা বলছে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে পরিবহন খরচও বাড়ে, যার সরাসরি প্রভাব পড়ে নিত্য পণ্যের দামে। জ্বালানি তেলের দাম বাড়লে চাউলের সাথে সংযুক্ত আছে, তো ওই হিসেবে হয়তো দাম বাড়তে পারে। এখন বর্তমান যে অবস্থা আছে স্থিতিশীল আছে, সামনে কি হয় বলা যাচ্ছে না। অবশ্যই যদি তেলের দাম বাড়তি আন্তর্জাতিক বাজারে যদি মন্দা থাকে, আমাদেরও একই অবস্থা হবে। জ্বালানি ক্রাইসিসের কারণে যানবাহন যেটা ওই ট্রাকের ভাড়া বেড়ে গেছে, এখন জিনিসপত্রের দাম বাড়বে, এটাই স্বাভাবিক। অর্থনীতিবিদরা বলেন জ্বালানির নতুন দামের কারণে মূল্যস্ফীতি বাড়তে পারে। এতে বেশি ক্ষতিগ্রস্ত হবে নিম্ন ও মধ্যবিত্ত মানুষ। ফুয়েল এটা বাড়লে জিনিসপত্রের দাম বাধ্য বাড়তে। অতএব বাংলাদেশে অলরেডি যে মূল্যস্ফীতি রয়েছে, এখন আমরা আসলে ডাবল ডিজিট মূল্যস্ফীতিতে চলে যাওয়ার জন্য একটা শঙ্কা তৈরি হয়েছে। আপনি যদি দেখেন প্রভাবিত করে কাকে, তাহলে কিন্তু গরিব এবং নিম্ন শ্রেণীর মানুষ যেভাবে প্রভাবিত হয়, এর চেয়ে বেশি প্রভাবিত ধনীদের সাথে কিন্তু ওই প্রভাবটা তেমন লক্ষ্য করা যায় না। এদিকে সরকারের পক্ষ থেকে ফিলিং স্টেশনে জ্বালানির সরবরাহ বাড়ানোর উদ্যোগ নেওয়া হলেও কমেনি যানবাহনের সারি। নাজমুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। বর্তমানে দেশে যে জ্বালানি সংকট তৈরি হয়েছে তার জন্য বিগত স্বৈরাচারী সরকার দায়ী বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এম জহিরুদ্দিন স্বপন। দেশব্যাপী টিকা কার্যক্রমের অংশ হিসেবে বরিশালে এমন মন্তব্য করেন তথ্যমন্ত্রী। এ সময় তিনি আরও বলেন, রাষ্ট্র কাঠামোকে নতুন করে মেরামত করতে চায় বর্তমান সরকার। এই রাষ্ট্র ও রাজনীতিকে সংস্কার করা না গেলে চলমান সংকট থেকে মানুষকে উদ্ধার করা সম্ভব হবে না। আজকের এই মুহূর্তে দেশে যে জ্বালানি সংকট, তার প্রধান অপরাধী হলো পলাতক স্বৈরাচারী সরকার। আমরা এই ভঙ্গুর রাষ্ট্রীয় কাঠামোকে আমরা নতুন করে মেরামত করতে চাই এবং সে কারণেই আমরা আগেই ক্ষমতায় আসার আগেই আমাদের নেতা রাষ্ট্র মেরামতের কর্মসূচি দিয়ে রেখেছেন। বিশ্ব বাজারের সাথে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে বলে জানালেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সকালে সিলেট জেলা হাসপাতাল পরিদর্শন ও হাম রুবেলা টিকাদান কর্মসূচি উদ্বোধন শেষে একথা জানান তিনি। তবে দাম বাড়ানোর প্রেক্ষিতে সব ক্ষেত্রে মূল্যস্ফীতির প্রভাব যাতে ছড়িয়ে না পড়ে সে বিষয়ে সরকার সজাগ রয়েছে বলেও জানান মন্ত্রী। জ্বালানি তেলের মূল্য সারা পৃথিবীতে বৃদ্ধি হয়েছে। বিষয়টা এরকম না যে বাংলাদেশ একটা বিচ্ছিন্ন পদক্ষেপ নিয়েছে।
পৃথিবীর বেশিরভাগ দেশে যদি আমদানির ক্ষেত্রে মূল্য বাড়ে তাহলে এটা স্বয়ংক্রিয়ভাবে খুচরা পর্যায়ে মূল্য বৃদ্ধি হয়। পৃথিবীর বিভিন্ন দেশে, ভারত সহ প্রত্যেকটা দেশ জ্বালানির এই অস্বাভাবিক মূল্য বৃদ্ধির অভিজ্ঞতা সহ্য করতে না পেরে পাইকারি এবং খুচরা পর্যায়ে মানে ভোক্তা পর্যায়ে মূল্য বাড়াতে বৃদ্ধিতে বাধ্য হয়েছে। গত 24 ঘন্টায় হাম ও উপসর্গে 3 শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে আরও 1170 জনের মধ্যে উপসর্গ দেখা গেছে। আজ স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। গত 24 ঘন্টায় ঢাকায় হামে আক্রান্ত এক শিশুর মৃত্যু হয়েছে। পাশাপাশি হামের উপসর্গ নিয়ে ঢাকায় এক শিশু ছাড়াও চট্টগ্রামে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত 15 মার্চ থেকে আজ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে 37 শিশু এবং হামের উপসর্গ নিয়ে আরও 183 শিশুর মৃত্যু হয়েছে। সারা দেশে শুরু হলো হামের টিকাদান। সকালে নারায়ণগঞ্জে এই কার্যক্রমের উদ্বোধন করে স্বাস্থ্যমন্ত্রী বলেন 1,80,00,000 শিশুকে হামের টিকা দেওয়া হবে। আর শিশুরোগ বিশেষজ্ঞদের আশা শিগগিরই হামের প্রাদুর্ভাব কমে আসবে। চিকিৎসা শেষ করে হাসপাতাল ছাড়ার পরও আইসোলেশন ও বুস্টার ডোজের পরামর্শ দেন তারা। এমআর আসাদের রিপোর্ট। হামের উপসর্গ নিয়ে বাংলাদেশ শিশু হাসপাতালে রোগী ভর্তি বেড়েছে। শুধু ঢাকা নয়, বিভিন্ন জেলা থেকেও রোগীরা আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হচ্ছেন এই হাসপাতালে। স্যালাইনের পাশাপাশি দেয়া হচ্ছে প্রয়োজনীয় ভিটামিন, আর গুরুতরদের জন্য রাখা হচ্ছে রক্তের ব্যবস্থা। হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে অনেকেই বাসায় ফিরতে পারছেন। আলহামদুলিল্লাহ ভালো, এখন নল দিয়ে দুধ দিতেছে, খাইতেছে, বলছে ডাক্তার এখন ভালো আছে আগে থেকে। বর্তমানে আর ইঞ্জেকশন বন্ধ, কিন্তু রক্ত দিতে আছে, মানে রক্ত শূন্যতা, এই কারণে রক্ত দিতে আছে। আনছিলাম হলো জ্বর আছিল, ঠান্ডা, আর হইলো হামের কারণে আমরা শ্বাসকষ্ট। আমরা তো অন্য হসপিটালে ছিলাম, এখন এই জায়গায় এসে শুধু নিউমোনিয়া, মানে শ্বাসকষ্ট আছে, এই জন্য এসে জায়গায়। ওর 15 দিন আগে জ্বর হয়েছে, তারপর এই ইঞ্জেকশন দিয়েছি 7টা, জ্বর কমে নাই, 2 দিন ভালো ছিল, তারপর আবার জ্বর আসছে, তার 5 দিন পর আবার এগুলো দেখা দিছে। হাম থেকে সুস্থ হওয়ার পরও আতঙ্ক থেকেই যাচ্ছে। শিশু হাসপাতালের চিকিৎসক অধ্যাপক আতিকুল ইসলাম জানান, হামে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, ফলে নিউমোনিয়া সহ নানা রোগে আক্রান্ত হয়ে পড়ছে শিশুরা। ওর যে ইমিউনিটির লস হয়, ইমিউনিটি যে ডিপ্রেসড হয়ে যায়, এটা আসলে গেইন করতে 4 থেকে 6 সপ্তাহ লেগে যায়। এই জন্য মোটামুটি ভালো হয়ে গেলেও দেখা যায় যে একটা ইনফেকশন ছিল, একটা দিয়ে তার একটা নিউমোনিয়া হয়েছে বা ডায়রিয়া হয়েছে, চলে গেল, এরপর অন্য একটা জীবনে আবার ইনফেকশন হচ্ছে। হামের টিকা নেওয়া থাকলেও 10 বছরের কম বয়সীদের পুনরায় টিকা নেওয়ার পরামর্শ দেন তিনি। 2টা নেওয়া থাকলেও দিবে, কোনো সমস্যা নেই। যদি 1 মাস পার হয়ে থাকে 10 বছর পর্যন্ত, আরও ভালো। টিকা যদি মাল্টিপল হয় কোনো সমস্যা নেই। এখন ইমিউনিটি যদি 90% হয়ে যায়, আমি প্রোটেক্টিভ, সেখানে যদি আমার 100% হয়, কোনো সমস্যা নেই। এদিকে হাম প্রতিরোধে সারা দেশে শুরু হয়েছে টিকাদান। নারায়ণগঞ্জে কার্যক্রম উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ শাখাওয়াত হোসেন। তিনি বলেন, নিয়মিত টিকা না দেয়ায় বেশিরভাগ শিশু এ রোগে আক্রান্ত হচ্ছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান has declared to distribute the power, to make a balance in the power in between the president and the prime minister. And the prime minister will not stay for more than 2 terms, that is 10 years. We are doing that. জনগণের কল্যাণে আমরা কাজ করে যাব। কর্মসূচির আওতায় 1,80,00,000 শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এমআর আসাদ, মোহনা সংবাদ। হজের উদ্দেশ্যে এখন পর্যন্ত ঢাকা ছেড়েছেন 13,000 হজযাত্রী। কোনো ধরনের ভোগান্তি না থাকায় সন্তোষ জানিয়েছেন আশকোনা হজ ক্যাম্পে অবস্থানরতরা। আর হজ অফিস বলছে, হজ যাত্রীদের নিরাপত্তায় সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন এমদাদুল হক খান। হজ যাত্রীদের পদচারণায় মুখর রাজধানীর আশকোনা হজ ক্যাম্প। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মুসল্লিরা সেখানে জড়ো হয়ে যাত্রার প্রাথমিক প্রস্তুতি সম্পন্ন করছেন। তাদের বিদায় জানাতে ক্যাম্পের সামনে ভিড় করেন স্বজনরা। এবার সরকারি হজ ব্যবস্থাপনায় সন্তুষ্ট গমনেচ্ছুরা। আল্লাহ দরবারে শুকরিয়া, আমার এই বয়সে এখন আল্লাহ নিতেছে, আমাকে যাইতে পারতেছি। দোয়া করবেন যাতে আমরা সুস্থভাবে, সুন্দরভাবে, আল্লাহকে রাজি খুশি করায় সবকিছু সুষ্ঠুভাবে করে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে এবং আমাদের আত্মীয় স্বজনের কাছে ফিরে আসতে পারি। মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে আতঙ্ক থাকলেও ভীত নন তারা। আমাদের একটা শঙ্কা হচ্ছে, চিন্তা হচ্ছে, সেটা হচ্ছে বর্তমানে যে মিডল ইস্টে যে যুদ্ধটা হচ্ছে ইরানের সাথে ইসরায়েল এবং আমেরিকার, সেই যুদ্ধটাতে কিন্তু হজযাত্রীরা আমরা মানে একটা শঙ্কা এবং আতঙ্কে আছে। মক্কা মদিনা এটা সকল মুসলমানদের একটা সবচেয়ে
ভালোবাসা ভালো লাগার একটা প্রিয় জায়গা। তো সেক্ষেত্রে মক্কা মদিনা আক্রমণ হবে বা এখানে কেউ ক্ষতিগ্রস্ত হবে বলে আমি বিশ্বাস করছি না। কোনো ভয়ের কারণ নাই, হেফাজতের মালিক সর্বপ্রথম আল্লাহ। ঢাকা হজ অফিসের পরিচালক জানান, হজযাত্রীদের নিরাপত্তায় কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। সোমবার সকাল 10টা পর্যন্ত ঢাকা ত্যাগ করেছেন 12,855 জন। আগের যে কোনো সময় তুলনায় অত্যন্ত নিরাপদ রয়েছে। আপনারা নিজেরাও নিশ্চয়ই এটা প্রত্যক্ষ করেছেন। 12,855 জন হজযাত্রী মানে সৌদি আরবে অনেকেই মানে পৌঁছে গেছেন, আর কেউ রাস্তায় আছেন, আর একটা ফ্লাইট আসলে কিছুক্ষণের মধ্যেই উড্ডয়ন করবে। এবছর সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী রিপ্লেসমেন্ট ভিসা বন্ধ রয়েছে বলেও জানান হজ অফিসের পরিচালক। অন্যান্য সময় যে রিপ্লেসমেন্টের যে অপশনটা সেটা মানে স্বাভাবিকভাবে খোলা থাকতো। সৌদি আরবের এবার সিস্টেমটা ক্লোজ রাখা আছে। এমদাদুল হক খান, মোহনা সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ, ইরানের সঙ্গে দ্বিতীয় দফা বৈঠকের জন্য উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পাকিস্তানে পাঠানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইরান এখনও আলোচনায় অংশগ্রহণের বিষয়ে নিশ্চিত করেনি। এদিকে ইসলামাবাদের ঘাঁটিতে একের পর এক মার্কিন সামরিক বিমান অবতরণ করায় নতুন করে আলোচনায় এসেছে দক্ষিণ এশিয়ার কূটনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি। বিস্তারিত প্রিয়াঙ্কা ঋতুর ডেস্ক রিপোর্টে। Islamabad is being positioned as a neutral venue. আলোচনার জন্য পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইরানি কর্মকর্তাদের মতে, যুক্তরাষ্ট্রের আরোপিত অবরোধ বহাল থাকা অবস্থায় কোনো ধরনের সংলাপে বসতে রাজি নয় তেহরান। বর্তমানে আলোচনার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল পাকিস্তানের পথে রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে এমনটাই জানিয়েছেন ট্রাম্প। প্রতিনিধি দল সোমবার সন্ধ্যা নাগাদ ইসলামাবাদে পৌঁছানোর কথা রয়েছে। এদিকে ইরানের সঙ্গে শান্তি চুক্তি আলোচনায় অংশ নিতে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল পৌঁছানোর আগে অন্তত 6টি মার্কিন সরকারি উড়োজাহাজ পাকিস্তানের রাওয়ালপিন্ডির নূর খান বিমান বাহিনী ঘাঁটিতে অবতরণ করেছে। সোমবার পাকিস্তানে পৌঁছানো এসব উড়োজাহাজে যোগাযোগ সরঞ্জাম, মোটরক্যাট সহায়তা এবং অতিরিক্ত সরঞ্জাম নিয়ে ইসলামাবাদের প্রধান ভিআইপি প্রবেশপথ রাওয়ালপিন্ডির নূর খান বিমান বাহিনী ঘাঁটিতে পৌঁছায়। প্রিয়াঙ্কা নিতু, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। একটি দল ক্ষমতা কুক্ষিগত করতে জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে, অভিযোগ প্রধানমন্ত্রীর। অক্ষরে অক্ষরে ঐতিহাসিক দলিল বাস্তবায়নের আশ্বাস। উন্নয়ন সহযোগী থেকে বাংলাদেশের রাজনৈতিক অংশীদারে পরিণত ইইউ অংশীদারিত্ব ও সহযোগিতা চুক্তির প্রাথমিক অংশে স্বাক্ষর। জ্বালানি দাম বৃদ্ধিতে মূল্যস্ফীতির আশঙ্কা, বিশ্ববাজারের সঙ্গে মিল রেখেই সমন্বয় জানালেন বাণিজ্যমন্ত্রী। নিত্যপণ্যের উলম্ফনের বিষয়ে সজাগ থাকার আশ্বাস। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12টায়। মোহনা সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohna.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।